হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির 7 নম্বর পর্ব। এর প্রথম 6টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম সোখুন এবং গুয়ান দুজনেই দহিকে বিয়ের জন্য প্রপোজ করে। তাদের ভিতর থেকে দহি গুয়ানকে বিয়ে করে। অবশ্য তারা কিছু শর্ত রেখেছিল যে দুইজনের সমস্যাগুলো সমাধান হয়ে গেলেই তারা চাইলে তখন বিয়ের কন্ট্রাক্ট ভেঙে ফেলতে পারবে। তো ইদানিং বেশ কয়েকটি কারণে দহির দো গিয়ংকে সন্দেহ হয়, তাই গুয়ানের পাওয়ার দিয়ে তারা তাকে ফলো করে। কিন্তু দো গ্যাং বুঝতে পেরে যায় যে কেউ তাকে ফলো করছে। সে তখন লুকিয়ে থাকা দহিদের দিকে এগিয়ে আসতে থাকে। গুয়ান তখন কোনোভাবেই তার পাওয়ার ইউজ করতে পারে না। সে তখন ভাবে বিয়ের কন্ট্রাক্টে তারা লিখেছিল দুইজন কোনো বিপদে পড়লে যে কোনো মূল্যে তারা একে অপরকে বাঁচাবে। তাই গুয়ান আর কিছু না ভেবে দহিকে কিস করে। তখন দো গিয়ং সেখানে এসে তাদেরকে অমর অবস্থায় দেখে, কিন্তু সে তাদের ফেস দেখতে পায় না। ফলে অন্য কেউ ভেবে সে সেখান থেকে চলে যায়। এখানে দহি গুয়ানের এমন কাণ্ডে ভীষণ লজ্জা পায়, তবে এটার জন্য তারা ধরা পড়ার থেকে বাঁচতে পেরেছে এটা ভেবে সে শান্ত হয়। তো সেখানে তাদের যে ছবিগুলো উঠলো সেটা গুয়ান দেখে এবং সেগুলো দহিকে না দেখিয়ে সে নিজের কাছেই রেখে দেয়। সেখানে তখন আমরা সেই পুলিশ স্টেশনের ভিক্ষুক মহিলাকে দেখি। সে দহিদের কাছে এসে ভিক্ষা চাই। গুয়ান তো তাকে চেনে, তাই সে বলে, তুমি কি আমাদের ফলো করছিলে নাকি? এখানে কিভাবে আসলে? সে বলে, তোমরাই তো আমার কাছে এসেছো। মানে এখানকার একটি কর্নারে সে ছোট একটি ঘর বানিয়ে এখানেই থাকে। তো গুয়ান তাকে পাত্তা না দিয়ে চলে আসতে গেলে মহিলাটি পিছন থেকে তাকে বলে, ওটা কাজ করছে না তাই না? একসময় ওটা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিবে। মানে সে তার পাওয়ারের কথা বলছে আর কি। সামান্য একজন ভিক্ষুক তাকে এমন কথা বলছে, এতে গুয়ান অবাক হয়। তবুও সে তার কথা খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে আসে। তবে এই মহিলার এমন কথা কিন্তু অনেক প্রশ্নের সৃষ্টি করে, যে সে কিভাবে গুয়ানের পাওয়ার কাজ করছে না এটা জানলো। এইসব আমরা পরবর্তীতে জানতে পারবো। তো যাই হোক, সিন শিফট হলে আমরা দেখি পার্ক দহির বাড়িতে অনেক জিনিস নিয়ে আসে। এগুলো হলো গুয়ানের ব্যবহৃত জিনিসপত্র। সে যেহেতু এখানেই থাকছে তাই তার প্রয়োজনীয় সবকিছু সে এখানে আনে। দহি তো এত জিনিস দেখে বলে, এসব বেকার জিনিস বাড়ি থেকে বের করো। গুয়ান বলে, সবগুলো আমার প্রয়োজনীয় জিনিস, আর তোমাকে এত ছোট বাড়িতে কে থাকতে বলেছে? দহি তখন রেগে গুয়ান সহ তার জিনিসপত্র বাড়ির বাইরে বের করে দেয়। ফলে গুয়ান তার জিনিসগুলো গাড়িতে করে ওই বাড়ির পার্কিং সেকশনে থাকবে বলে ঠিক করে। এদিকে দহির রাগ কম হলে সে গুয়ানকে ফোন দিয়ে ঘরে আসতে বলে। গুয়ান তো পার্ট নিয়ে বলে, আমি এখানেই থাকবো, যে ঘরে আমার জিনিস থাকবে না সেখানে আমি যাব না। দহিয়া তখন ভাবে, থাকুক ওখানে, দেখি কতক্ষণ থাকতে পারি। এদিকে আমরা অন্য একটি বিষয় দেখি, যেখানে সোখুন গুয়ানের ব্যাপারে খোঁজ খবর নেই। মানে দহি যার সাথে থাকবে সে আসলে কেমন মানুষ এটা সে জানতে চাচ্ছিল। সেজন্য সে সানওয়াল ফাউন্ডেশন সম্পর্কে খোঁজ নেয়। সেখানে 1977 সালের একটি ছবি সে পায়। সোখুন লক্ষ্য করে ছবিতে গুয়ানকে দেখা যাচ্ছে। সে তখন তাড়াতাড়ি দহির কাছে সে ছবিটা দেখায়, যে গুয়ান সম্পর্কে তুমি ভালোভাবে জেনে ওকে বিয়ে করেছো তো? এত আগের ছবিতেও কিভাবে আসলো? দহি তো বুঝতে পারে যে সে 200 বছর ধরে ডেমন, সেজন্য ছবিতে তাকে দেখাচ্ছে। তবে এটা সে সোখুনকে বুঝতে দেয় না। সে হেসে বলে, এটা হয়তো দাদার ছবি। সোখুন তখন আর কিছু না বলে সেখান থেকে যখন চলে আসবে তখন বাইরে গুয়ানকে সে দেখতে পায়। সে গুয়ানের কাছে এসে বলে, আমার সাথে ড্রিঙ্কস করতে যাবে? গুয়ান বলে, না, আমি কোথাও যাব না, আর তোমার সাথে তো একদমই না। সোখুন তখন তাকে রাগানোর জন্য বলে, তুমি কি জানতে চাও না আমি দহির সাথে এইমাত্র কি কথা বলে আসলাম? এটা শুনে গুয়ান তার সাথে যেতে রাজি হয়। সেখানে সোখুন বলে, তুমি কোনো মানুষ না তাই না গুয়ান? তুমি কি ভ্যাম্পায়ার নাকি? গুয়ান তার কথা শুনে ঘাবড়ে যায়। সে বলে, আমাকে দেখি কি তোমার আমার নিকৃষ্ট কিছু মনে হয়? সোখুন বলে, তুমি যেই হও, দহির জন্য ক্ষতিকারক কেউ হলে তোমাকে আমি ছাড়বো না। আজ থেকে আমার নজর সব সময় তোমার উপর থাকবে। তো এদিকে আমরা গায়ংকে দেখি, সে সানওয়াল ফাউন্ডেশন থেকে চলে এসে রাস্তায় একা একা হাঁটছিল। হঠাৎ সে কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন আমাদের দেখানো হয় ছোটবেলায় তার বাবা নেশা করে এসে তাকে প্রায় মারধর করত। তেমনি একদিন তার বাবা নেশা করে বাড়ি ফিরলে গুয়ান তার কাছে আসে। আসলে 10 বছর আগে সে গুয়ানের সাথে 100 মিলিয়ন ওন পাওয়ার বিনিময়ে কন্ট্রাক্ট করেছিল। বর্তমানে সে সব টাকা জুয়া খেলে হেরে গেছে, আর তার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গুয়ান তার আত্মা নিয়ে নেয়। এরপর সে যখন চলে আসতে যায় তখন পিচ্চি গাইয়ং তাকে বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন, প্লিজ আপনার সাথে আমাকে নিয়ে চলুন। গুয়ান বলে, আমি কোনো পিচ্চির সাথে কন্ট্যাক্ট করি না। এই বলে সে চলে যায়।
এরপর গায়ং তাকে অনেক খোঁজার পর শেষমেশ তার সাথে সানওয়াল ফাউন্ডেশনে আসতে পেরেছিল। তো এইসব কিছু সে বর্তমানে হাঁটতে হাঁটতে ভাবছিল। সেখানে তখন কিছু বকাটে ছেলে তাকে ডিস্টার্ব করতে থাকে। তখন দেখা যায় গুয়ান সেখানে এসে তাকে বাঁচায়। গায়ং তখন কাঁদতে কাঁদতে বলে, আপনি আবার আমাকে বাঁচালেন। এরপর সে গুয়ানের সাথে আবার সানওয়াল ফাউন্ডেশনে ফিরে আসে। গুয়ান তাকে এটা বলে শান্ত করে যে দহির সাথে তার আসল বিয়ে হয়নি, এটা একটা কন্ট্রাক্ট মাত্র। তো এরপর আমরা দেখি গভীর রাতে সেই মাস্কম্যান সানওয়াল ফাউন্ডেশনে আসে। সে গুয়ানের ঘরে এসে তার টেবিলের নিচে একটি মাইক্রোফোন সেট করে দেয়। এরপর বুক সেলফে লক্ষ্য করলে সে ডেমনের ম্যানুয়াল বইটি দেখতে পায়। সম্ভবত সে এটা চুরি করবে। অন্যদিকে গুয়ান সেই সময় চুপি চুপি দহির বাড়িতে যায়, কিন্তু ভিতরে গিয়ে সে দেখে দহি এখনো জেগে আছে। তাকে দেখে তো গুয়ান ভয় পেয়ে যায়। সে বলে, তুমি এখনো ঘুমাওনি? দহি বলে, মানুষদের পোষা কুত্তা বাড়ি না ফিরলে তাদের খুব চিন্তা হয়। গুয়ান তো এত কিছু বোঝে না। সেভাবে দহি হয়তো তাকে মিস করছিল। সে বলে, আচ্ছা বাদ দাও, আমাকে রিসার্চ করবে চলো। ফলে দহি এবং গুয়ান একই বেডে পাশাপাশি শুয়ে গুয়ান তার ট্যাটু থাকা হাত ধরে রাখে। দহি বলে, তোমার পাওয়ার প্রায় প্রায় কাজ করে না কেন? গুয়ান বলে, হয়তো টেলিপোর্ট থেকে বেশি পাওয়ার ব্যবহার করে ফেলেছি, সেজন্য। তোমার সব নিয়ে ভাবতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। দহি বলে, কেউ আমার পাশে শুলে আমার ঘুম আসে না, তুমি ঘুমাও। গুয়ান তো পার্ট নিয়ে বলে ডেমনদের ঘুমানোর প্রয়োজন হয় না, কিন্তু ঠিকই দেখা যায় দুইজনই ঘুমিয়ে পড়ে। তো সকালে আগে গুয়ানের ঘুম ভাঙে। সে দহির দিকে খেয়াল করলে দেখে ঘুমন্ত দহিকে খুবই কিউট লাগছে। দহির তখন ঘুম ভাঙলে দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় শিন দহিকে ফোন করে। সে বলে, একটা সমস্যা হয়ে গেছে। একজন ইউটিউবার ফেক নিউজ বানাচ্ছে যে দহি নাকি চেয়ারম্যান হওয়ার জন্য ম্যাডাম জোকে মেরেছে। ফলে এই ব্যাপারে আলোচনা করতে দহি, গুয়ান, সোকুন এবং শিন এক জায়গায় বসে। দহির মনে পড়ে বিয়ের দিন সোকমিন বলা বলি করছিল আজকের দিনটা দহিকে মজা করতে দাও, অর্থাৎ সেই হয়তো ইউটিউবারকে টাকা দিয়ে এসব করাচ্ছে। সোকুন বলে, এর ফলে কোম্পানিতে তোমার বদনাম হচ্ছে, তাই সবাইকে নিয়ে আমাদের মিটিং ডাকা উচিত। সেখানে গুয়ান বলে, এত কিছু না করে সেই ইউটিউবারকে ধরে তাকে দিয়েই যদি নিউজ পাল্টে দেওয়া যায় তাহলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। দহি তখন এই ব্যাপারে গুয়ানের সাথে কথা বলতে থাকে আর সোকুনকে যেতে বলে মিটিং এর ব্যবস্থা করতে। দহি গুয়ানকে বলে, ইউটিউবারের কাছে যাওয়ার আগে আমাকে আরেকটি জায়গায় নিয়ে চলো। তারা তখন টেলিপোর্ট হয়ে চলে যায় সোকমিনের কাছে। এখানে সোকুন রুমের বাইরে দাঁড়িয়েছিল। এরপর সে যখন রুমের ভিতরে যায় তখন দহি কিংবা গুয়ান কাউকে এসে দেখতে পায় না। সে তখন অবাক হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে থাকে। তো এদিকে দহি গুয়ানকে দূরে থাকতে বলে সে একা যায় সোকমিনের কাছে। সোকমিন তার কাছে মোটামুটি স্বীকার করে যে সেই এসব করাচ্ছে। দহি তাকে বলে, ম্যাডাম জো আমাকে প্রায় বলতো যে সে একটা শয়তান জন্ম দিয়েছে। এছাড়াও সে অতীতের বিভিন্ন কথা তাকে বলে, যেমন একবার নেশা করে গাড়ি চালানোর সময় সে একটা লোককে মেরে ফেলেছিল, যার শাস্তি স্বরূপ ম্যাডাম জো তাকে জেলেও পাঠিয়েছিল, কিন্তু তাতেও সে শুধরায়নি। এইসব শুনে সোকমিন রেগে যায়। সে তার হাতে থাকা পাখি মারা বন্দুকটি দহির দিকে তাক করে। দহি তো ভাবে সে হয়তো মজা করছে, তাই সে চলে যেতে গেলে সোকমিন তার একটু পাশেই ফায়ার করে। গুয়ান তখন দৌড়ে সেখানে চলে আসে। সোকমিন বলে, আসলে ভুল করে ট্রিগারে চাপ লেগে গেছে, তুমি একটু সাবধানে থেকো। দহি বুঝতে পারে যে এত সহজে সে তার পিছু ছাড়বে না, যে কোনো সময় সে যা কিছু করতে পারে। তবুও সে তেমন কিছু না বলে গুয়ানকে নিয়ে চলে আসে। এরপর দেখা যায় তারা সেই ইউটিউবারের কাছে আসে। গুয়ান তাকে পুলিশে ধরানোর হুমকি দিয়ে সে যা যা বলেছে সবকিছু মিথ্যা বলে আরেকটি নিউজ করতে বলে। তো এরপর পার্ক গুয়ানকে ফোন করে বলে, আপনার ম্যানুয়াল বুকটা কোথায় রেখেছেন? কোথাও তো দেখতে পাচ্ছি না। গুয়ান তখন দহির হাত ধরে পার্কের কাছে চলে আসে। এসে সেও বইটি কোথাও খুঁজে পায় না। দহি বলে, ওটা কি এমন বই যার জন্য তুমি পেরেশান হচ্ছ? পার্ক তাকে বইটি সম্পর্কে বলে যে ওটা ডেমনের ম্যানুয়াল। ওতে ডেমনের শক্তি এমনকি তার দুর্বলতা সম্পর্কেও লেখা আছে। এখানে দেখা যায় মাস্কম্যান সেখানে লাগানো সেই মাইক্রোফোনের সাহায্যে তাদের এই সব কথা শুনতে পারছিল। তার কাছে আমরা তখন সেই বইটিকে দেখি। ডেমনের দুর্বলতা আছে এটা শুনে সে বইতে পড়তে থাকে যে গুয়ানের কি কি দুর্বলতা আছে। এদিকে গুয়ান তার পাওয়ার দিয়ে পুরো বুক সেলফ খোঁজে, কিন্তু বইটি সে কোথাও খুঁজে পায় না। সে পার্কে বলে, বইটি চুরি হয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করে দেখো, হয়তো সোকুন চুরি করতে পারে। দহি বলে, ওকে আমি ভালোভাবে চিনি, ও কখনো এমন কাজ করবে না। এখানে পার্ক বলে, গায়ং এর ফাইনাল রিহার্সাল শুরু হওয়ার টাইম হয়ে গেছে, আমি এখন আসছি। দহি এবং গুয়ানও তখন সেখানে যায়। তাদের একসাথে দেখে গায়ং তেমন কিছু মনে করে না, কারণ সে জানে তারা সত্যি সত্যি বিয়ে করেনি। তো গায়ং এর ডান্স দেখে গুয়ানের স্বপ্নে দেখা মেয়েটির কথা মনে পড়তে থাকে। তো ডান্স শেষে গুয়ান দহিকে বলে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, আমার একটা মিটিং আছে, আমি যেতে পারবো না। কিন্তু আবার তার পাওয়ার কাজ করে না। সেখানে তখন নাম্বার 2 তার লোকজন নিয়ে আসে। গুয়ান তো পার্ট নিয়ে বলে, তোমাদের কি আবার মার খাওয়ার শখ হয়েছে নাকি?
এখানে যেহেতু তার পাওয়ার কাজ করছে না, তাই সে চুপি চুপি দহিকে বলে, ওরা কাছে এলে আমি 3 পর্যন্ত গুনবো আর তুমি পালাবে। কিন্তু নাম্বার 2 তার দল নিয়ে গোয়ানের কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, আজ থেকে আপনি আমাদের বস। আমরা আপনার অসম্ভব ক্ষমতা দেখেছি। এতদিন এমন শক্তিশালী লিডারেরই সন্ধান করছিলাম আমরা। গোয়ান তো ভয়ে ভয়ে বলে, ঠিক আছে, এখন এখান থেকে যাও। এদিকে দেখা যায় মাস্কম্যান গোয়ানের ম্যানুয়াল বুক এবং তাদের অডিও রেকর্ড তার বসের কাছে পাঠায়। সেই রেকর্ড শুনে সে বুঝতে পারে গোয়ান কোনো মানুষ না, তবে বর্তমানে সে দহির সাহায্যে তার ক্ষমতা ব্যবহার করছে। তাই সে মাস্কম্যানকে নির্দেশ করে, ডেমন কাউকে মারতে বা জীবন দিতে পারে না, তবে তুমি তো ঠিকই ওকে মারতে পারবে। তাই দহি যখন ওর থেকে আলাদা থাকবে তখন ওকে মেরে দাও। তার কথা মতন মাস্কম্যান প্রিপেয়ার হতে থাকে। সিন শিফট আমরা দেখি গোয়ান গাড়িতে করেই দহিকে বাড়ি পৌঁছে দেয়। দহি তাকে বলে, তুমি কখন আসবে? মানে সে তার প্রতি অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছিল আর কি। তো গোয়ান তাকে বলে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, অন্তত রিসার্চ করতে তো অবশ্যই আসতে হবে। এই বলে সে চলে যায়। তার একটু পরে দেখা যায় ডিটেকটিভ পার্ক আসে দহির কাছে। সে দহিকে বলে, ম্যাডাম জুকে হত্যার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। মানে ওই ইউটিউবার তার মিথ্যা নিউজের কথা স্বীকার করলেও এমনটা শোকমিন করাচ্ছে যেন দহি চেয়ারম্যান হতে না পারে। তো দহিকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায়। তার সাথে তখন শকুন দেখা করে তাকে সান্ত্বনা দেয় যে পুলিশ কোনো প্রমাণ ছাড়াই তোমাকে অ্যারেস্ট করেছে, ওরা 48 ঘন্টার বেশি তোমাকে এখানে রাখতে পারবে না। এদিকে দহির অ্যারেস্ট হওয়ার বিষয়টা মিস শিন গুয়ানকে জানায়। সে তখন তাড়াতাড়ি দহির কাছে যাওয়ার জন্য যখন সানাল ফাউন্ডেশন থেকে বের হয়, তখন একটি লোকের সাথে সে ধাক্কা খায়। লোকটি আর কেউ না, সে ছিল মাস্কম্যান। গোয়ান খেয়াল করে ধাক্কা লাগার সময় তার বুকে সে চাকু বসিয়ে দিয়েছে। এখানে দহিতে এখন জেলে, সে তাহলে কিভাবে মাস্কম্যানের থেকে বাঁচবে? তার যে অবস্থা তাতে সে বাঁচবে বলে মনে হয় না। সে কি তাহলে মারা যেতে চলেছে? এইরকম প্রশ্ন রেখে 7 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডগুলোর কাহিনী মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।